বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে রসায়ন বিজ্ঞান অংশে আমরা গতদিন রাসায়নিক বন্ধন অংশ নিয়ে আলোচনা করেছি। আজ জীববিজ্ঞান অংশে সমন্বয় অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো সমন্বয় অধ্যায়ের মূল যে বিষয়টি থাকবে সেটি হলো আমরা যে পরস্পর বিভিন্ন কার্যক্রমগুলো দেহের করে থাকি, এগুলোর মধ্যে মূলত এক ধরনের সমন্বয় সাধন করার বিষয়টি এখানে কিন্তু জড়িত আছে। তো এই সমন্বয়ে ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হলো হরমোন নিয়ে। হরমোন কি? হরমোন হলো একটা বিশেষ ধরনের উদ্দীপক অংশ যা আমাদের সমস্ত জৈবিক কার্যাবলী এবং বিভিন্ন দেহের অঙ্গগুলোকে প্রয়োজনীয় পরিবর্তন সহকারে কাজ করতে সাহায্য করে এবং এটা এক ধরনের উদ্দীপক সহায়ক হিসেবেও থাকে। মানুষের দেহে হরমোন এক ধরনের সমন্বয়ের ভূমিকা পালন করে, এক ধরনের উদ্দীপনা তৈরি করে, যার প্রভাবে মানুষ কোনো একটা অংশের কার্যক্রমকে ওই হরমোনের দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা বিভিন্ন হরমোনের বিষয় নিয়ে এখানে আলোচনা করতে যাবো। এরপর এখানে শুরুতেই আছে তোমার হলো ফাইটো হরমোন। তো ফাইটো হরমোন কি আসলে? এখানে ফাইটো শব্দটার সাথে ফটো অপশনটা জড়িত আছে, অর্থাৎ আলোর দিকে উদ্ভিদ বৃদ্ধি পাবে। এই কারণে উদ্ভিদের যে বিশেষ অংশে যেখানে শীর্ষ মুকুল অবস্থান করে সেই স্থানে উদ্ভিদের কুশি গজায়, আর এই স্থানে আমাদের এই হরমোনগুলো উদ্ভিদের বিকাশ বৃদ্ধি এগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কাজেই এই হরমোনগুলোর ভূমিকার সাথে উদ্ভিদের বৃদ্ধি এবং তাদের অন্যান্য কার্য নিয়ন্ত্রণের বিষয়টি জড়িত আছে। এখন প্রতিটি উদ্ভিদের যে কোষ, তারা কিন্তু এই ধরনের হরমোন তৈরির কাজে অংশ নিয়ে থাকে, কিন্তু বিশেষ করে শীর্ষ মুকুলের যে কোষগুলো তারা কিন্তু এই ধরনের কার্যে বেশি যুক্ত থাকে। তো উল্লেখিত হরমোনের প্রভাবে উদ্ভিদের ফুল, জনন, সংশ্লিষ্ট বিশেষ অঙ্গের বিকাশ এগুলো হয়ে থাকে। এদের মধ্যে ফ্লোরিজেন এবং ভার্লানিন এগুলোর নাম উল্লেখ করা যায়। ফ্লোরিজেন যেটা পাতায় উৎপন্ন হয় এবং পত্রমূলে স্থানান্তরিত হয়, আর পত্র মুকুলকে পুষ্পে রূপান্তর করে ফেলে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। নিচে বিভিন্ন হরমোনের যে ভূমিকা সেগুলো সংক্ষেপে একটু দেখানো হচ্ছে। প্রথমে আছে অক্সিন। অক্সিনটা আসলে কি? এটা চার্লস ডারউইন এই হরমোন আবিষ্কার করে। যাকে বলা হয় ওল এবং হ্যাগেন স্লিট, পরবর্তীতে অক্সিন নাম দেওয়া হয়। তো চার্লস ডারউইন এই গুণাবরণীর বিশেষ অংশের ওপর আলোর যে প্রভাব সেটি কিন্তু তিনি লক্ষ্য করেন। এটা দেখেন যে আলো যেদিকে থাকে উদ্ভিদ সেদিকে ক্রমান্বয়ে বেঁকে যায় এবং আলোর দিকে এই যে চলার
যে তার একটা বিশেষ ধরনের অভিব্যক্তি, সেটাই হরমোনের উদ্দীপনায় কিন্তু হয়ে থাকে। তো অক্সিনের প্রভাবে অবিশ্রবণ এবং শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়। বীজহীন ফল উৎপাদনেও এর ভূমিকা রয়েছে। জিবরেলিন ধানের বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক, যা ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়। এই ছত্রাক থেকে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। এর প্রভাবে এরকম অতি বৃদ্ধি হয়ে থাকে। এই পদার্থটার নাম হলো জিবরেলিন। তাহলে দেখো, ধান গাছের মধ্যে যে ছত্রাকটা আসতেছে সেখান থেকে কিন্তু এই হরমোনের বিষয়টা আসতেছে। এটা যে কোনো পাতার বর্ধিষ্ণু অঞ্চল বলে যে অঞ্চল থাকে সেখানে এটার অবস্থান। বর্ধিষ্ণু অঞ্চল মানে যে অংশটা বৃদ্ধির পরে আবার পুনরায় পরিপুষ্ট হয়, সে অংশকে বোঝানো হয়। এরপর উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি ঘটাতে এটি সাহায্য করে। এই জন্য খাটো উদ্ভিদে যদি এই ধরনের হরমোন প্রয়োগ করা হয়, সেটি দ্রুত লম্বা হয়, ফুল ফোটাতে, বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদ্গমকে কার্যকর অবস্থানে নিয়ে যেতে এই হরমোনের ভূমিকা আছে। সাইটোকাইনিন এই ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনটি ফল, শস্য এবং ডাবের পানিতে পাওয়া যায়। সাধারণত এটি বিভিন্ন ধরনের ঘনত্বের যে অক্সিন থাকে সেটাকে উদ্দীপ্ত করে। বীজ ও বিভিন্ন অঙ্গের যে সুপ্ত অবস্থা থাকে, যার ফলে এটি অনেকটা ঘুমিয়ে থাকে, সেটাকে জাগরণ খুব দ্রুত করতে, আর ওই উদ্ভিদটির ওই অংশটি যাতে বুড়িয়ে না যায়, অর্থাৎ বার্ধক্যটাকে ধীরে ধীরে আসতে সাহায্য করে। কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষের সাইটোকাইনেসিস ঘটে। ইথিলিন এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ, এটি ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফুল, ফল, বীজ, পাতা, মূলেও দেখা যায়। ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে দ্রুত অঙ্কুরোদ্গম ঘটাতে, গাছকে লম্বা করতে সাহায্য করে। ফুল ফল সৃষ্টির সূচনা সে করে থাকে। আর কোনো গাছের পাতাকে ঝরে পড়ার অপশনটা যদি ধীরে ঘটে, তাহলে এটা প্রয়োগ করলে খুব দ্রুত পাতা পড়ে যায় এবং মানে সবকিছু দ্রুত হতে সাহায্য করে। একটা কাঁচা ফল ধীরে ধীরে পাকবে, কিন্তু দ্রুত পাকানোর জন্য আমরা এই ধরনের হরমোন ব্যবহার করি। এখন হরমোনের ব্যবহার, এই যে অক্সিনের কথা বলা হচ্ছে, এটা কৃত্রিম হরমোন শাখা কলমে উৎপন্ন হওয়ার ক্ষেত্রে এটি সাহায্য করে। তো এখন যে কোনো জায়গা তুমি কলম কাটলে সেখানে তুমি চাইবা যে দ্রুত শাখা প্রশাখা গজায়, সেখানে অক্সিন হরমোনটা দেওয়া হয়। বিশেষ অঙ্গের বৃদ্ধি, আলো এবং উষ্ণতার প্রভাব থাকে, এখানে বৃদ্ধি সহায়ক হরমোনগুলো সাধারণত দ্রুত অঙ্গের বৃদ্ধি করে এবং এটা অন্ধকার থেকে আলোর দিকে যেতে সাহায্য করে। তো আলোর দিকে অংশ বৃদ্ধি পাওয়া এবং উদ্ভিদটি আলোর দিকে বেঁকে যাওয়ার একটা প্রবণতা এই অক্সিন হরমোনের জন্য কিন্তু হয়ে থাকে। ভ্রূণমূল এবং ভ্রূণ কাণ্ডের অগ্রভাগ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে, ফলে অভিকর্ষ বলের প্রভাবে এই অংশটি মাটির মধ্যে নিচের দিকে অগ্রসর হয়। অনেক সময় পুষ্প প্রস্ফুটনের ক্ষেত্রে এই দিনের দৈর্ঘ্য যখন ছোট বড় হয়, তার উপরে ভিত্তি করে আবার এই
পুষ্প উৎপাদনের বিষয়টি এখানে ডিপেন্ড করে। যেমন ছোট দিনের উদ্ভিদ হিসেবে আমরা চন্দ্রমল্লিকার কথা বলতে পারি। উদ্ভিদে যে আলো অন্ধকারের এই জৈবিক বিষয়টি এখানে জড়িত আছে, যেটাকে আমরা বায়োলজিক্যাল ক্লক হিসেবে দেখে থাকি। এটার প্রভাবে সাধারণত একটা উদ্ভিদ সে গ্রীষ্মকালে ফুল দেবে না শীতকালে ফুল দেবে, কি অবস্থায় হবে, সেটার উপর করে আমরা তিনটা ভাগে উদ্ভিদের এই গ্রুপটা নিতে পারি। ছোট দিনের উদ্ভিদ চন্দ্রমল্লিকা, ডালিয়া, বড় দিনের উদ্ভিদ লেটুস, ঝিঙ্গা, আর দিন নিরপেক্ষ যেটা সেটা মানে সারা বছরই হয় শশা, সূর্যমুখী। আলোর এই অপশনটাকে ব্যবহার করে এটা করা হয়, এটা ফটো পিরিয়ডিজম এই অপশনটার মধ্যে এটা আছে। আর শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ বিষয়টাকে ত্বরান্বিত করার জন্য কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে ভার্নালাইজেশন প্রক্রিয়াটি অবলম্বন করা হয়। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে উষ্ণতার একটা প্রভাব আছে। শীতের দেশে যদি শীতের ফসল যদি গ্রীষ্মের দেশে অনায়াসেই পাওয়া যায়, অর্থাৎ শীতকালের ফসল যদি গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের ফসল যদি শীতকালে পাওয়া যায়, তাহলে এই অসময়ে পাওয়া ফলন থেকে কৃষক কিন্তু অনেক লাভবান হতে পারে। সেটা তারা কিন্তু এই ভার্নালাইজেশন এবং ফটো পিরিয়ডিজম এই বিষয়গুলোর সমন্বয় সাধন করে তারা ফসল উৎপাদনে কিন্তু এই প্রযুক্তিগুলো বা এই বিষয়গুলোকে তারা বিবেচনায় নিতে পারে। উদ্ভিদের চলন নিয়ে এখানে আলোচনা আছে। আসলে উদ্ভিদ স্বাভাবিক জীবের মতো কিন্তু চলাচল করতে পারবে না। উদ্ভিদের চলনের কাজটি কিছুটা আমাদের চোখের সামনে, কিছুটা পরোক্ষভাবে ঘটে। একটা পাখি উদ্ভিদ থেকে কিছু খাবারের অংশ খেলো, এটা দূরে গিয়ে যদি ওই ফলের খাওয়া অংশ সে হজম করেছে, কিন্তু বীজ অংশ হজম করতে পারেনি, মলের সাথে বীজ বের হয়, ওই বীজ থেকে সেখানে গাছ তৈরি হলো। এখান থেকে হয়তো 10 মাইল দূরে গিয়ে এই গাছটা ছড়িয়ে পড়ে। এটা তার চলনের কাজটি পরোক্ষভাবে সংঘটিত। অনেক সময় উদ্ভিদ আলোর দিকে যে তার মুভমেন্ট, সেটার মাধ্যমে তার এই চলনের বিষয়টি কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয়ে থাকে, আলোর দিকে মনে চলতেছে। এটা হলো ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম হিসেবে ধরা হয়। অর্থাৎ আলো দিকে উদ্ভিদ বেঁকে হলেও কিন্তু তার দিকে চলে যাবে, এবং আলোর বিপরীত দিকে যাবে হলো মূল। ওইভাবে এদের সিস্টেম গুলো করা আছে। এই উদ্ভিদের বিষয়টি পরে আছে হলো প্রাণীর সমন্বয় প্রক্রিয়া। তো প্রাণীর সমন্বয় প্রক্রিয়াতে সাধারণত আমরা প্রাণীর দেহে যে স্নায়ুর অংশটি বিষয়টি এখানে আসবে। আমরা এখানে যে বিষয়গুলোকে নিব সেটা হলো উদ্দীপক, তার উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরবর্তীতে তার উপরে দেহকে ওই কাজের জন্য প্রস্তুত করা। উদ্দীপকের অর্থ হচ্ছে যে আমরা কোনো কিছু দেখে কোনো কার্য করণের জন্য নিজেরা যে অনুভূতিটা কাজ করে সেটা হলো উদ্দীপক। যেমন আমাদের সামনে যদি কেউ তেঁতুল নিয়ে আসে, আমাদের জিহ্বাতে পানি আসবে। এখানে তেঁতুল হলো একটা বিশেষ উদ্দীপক যা আমাদের জিহ্বাতে পানি আনতে সাহায্য করছে। এখানে জিহ্বার যে আমাদের জিহ্বার যে তোমার স্নায়ু অংশ, এটি আবার সে উদ্দীপনায় সাড়া দিচ্ছে। এটা এই বিষয়টির সাথে এখানে মূলত সম্পর্ক আছে। আর উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে আমাদের পেশি টিস্যু গুলো, যেগুলোকে আমরা ঐচ্ছিক টিস্যু হিসেবে জানি, তারা কিন্তু তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যেমন কেউ যদি কোনো দিক থেকে আগুনের কোনো ছ্যাঁকা অনুভব করে, সাথে সাথে সেখান থেকে কিন্তু সে সরে যায়। এই যে ছ্যাঁকা অনুভব করলো, সাথে সাথে সে অ্যাকশনে গেল, এই বিষয়গুলোর মধ্যে এক ধরনের সমন্বয় কিন্তু দরকার। পিঁপড়ারা যখন খাবার খোঁজে, তখন দেখা যায় যে আশেপাশে কোথায় খাবার আছে সেখান থেকে তারা এক ধরনের ঘ্রাণ পায়। এটার মাধ্যমে তারা খাদ্যের উৎস কোথায় আছে সেটাকে অনেকটাই তারা ট্রেস করতে পারে। এবং অনেক সময় ওখানে
থেকে ফিরে আসা 2-4 জন বিশেষ ধরনের হরমোন নিঃসরণ করে, যাকে বলা হয় ফেরোমন। এদের উপর নির্ভর করে পিঁপড়াগুলোর খাবারের উৎস যায় এবং উৎসে খাবার সংগ্রহ করে আবার তারা কিন্তু বাসায় ফিরে আসে। এখন প্রশ্ন হলো যে পিঁপড়া যে দেখা যায় আমরা সারি বাই সারি চলতেছে, এটার পিছনে কিন্তু এই ধরনের একটা সিস্টেম কাজ করে, যারা একজন অপরজনকে এই ধরনের পদার্থের প্রভাবে কিন্তু অনুসরণ করে এবং খাদ্য সংগ্রহ করে নিয়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে আসে। তারপরে পতঙ্গ বাতাসে ফেরোমন নিঃসৃত করলে 2 থেকে 4 কিলোমিটার দূরের ভিতরেও যদি ওই পতঙ্গের কোনো সঙ্গী থাকে, তারা আকৃষ্ট হয় এবং তারা এই হরমোনের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় যে আমরা পোকা মারার যে ফাঁদ তৈরি করি, সেখানেও কিন্তু ফেরোমন হরমোনের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা এই ফাঁদে এসে পানিতে ডুবে মারা যায়। অনিষ্টকারী পোকা দমনে এই পদ্ধতিটা পরিবেশ বান্ধব। তো মোটামুটি এই পর্যন্ত আজকে আমি পড়া রাখবো। তোমার সামনের দিন আমি তোমার যেটা মেইন অংশ দরকার সেটা আমি একটু হালকা টাচ দিচ্ছি এবং এটা ডিটেলস পড়াবো। তোমার মনে হয় ম্যাডাম এটার কথা বলছে? হ্যালো, শুনতেছো কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার মনে হয় ম্যাডাম এটার কথা বলছে? হ্যাঁ, নিউটনের কথাই হ্যাঁ, বলছি। আমি এটার একটু গঠন বলে দিচ্ছি, তবে সামনের দিন এটা ডিটেলস পড়াবো। এখানে নিউটনের সাধারণত 2টা অংশ থাকে, একটা মূল কোষ দেহ আর একটা হলো প্রলম্বিত অংশ। এখন মূল কোষ দেহটা কোনটা? এই যে এই অংশটা হলো মূল কোষ দেহ। এখানে আছে তোমার হলো নিউক্লিয়াস, ভিতরে আছে হলো তোমার সাইটোপ্লাজম, বিভিন্ন শাখাযুক্ত অংশের নাম হলো ডেনড্রন, প্রত্যেকটি শাখার নাম হলো ডেনড্রাইট, আর এই পুরোটার নাম হলো অ্যাক্সন। এখানে আছে র্যানভিয়ার পর্ব, আর এটার নাম হলো মায়ালিন। আর এই এই অংশের নাম হলো সিনাপস অংশ, এটা পরবর্তীতে আরেকটা সাথে জড়িত হয়ে যায়। এইভাবে এই অঙ্গগুলো পরপর সাজানো। এর কাজটা হলো উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেওয়া, পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। এটা হলো এদের কাজ। বুঝতে পারছো? হ্যাঁ, এটার উপর ডিটেলস আরো সামনের হ্যাঁ, দিন বুঝতে ইনশাআল্লাহ পারছি। পড়াবো। আজকে আমার পড়া এখানেই থাকবে, নেক্সট দিনে কথা হবে।